নতুন শাড়ি। লেখিকা ইলোরা ফারদিন। পর্ব নম্বর 7। জসিম মাস্টার বাড়িটি মেরামত করার পাশাপাশি নিজ দায়িত্বে রঙও করে দিয়েছেন। অবশ্য এটাই নিয়ম যে নতুন ভাড়াটিয়া ওঠানোর আগে বাড়ি নিজ দায়িত্বে বাড়ির মালিককে মেরামত করে দিতে হয়। সেদিন বাড়িটি বসবাসের অযোগ্য মনে হলেও আজ বাড়িটি অত্যন্ত সুন্দর একটি বাড়ি মনে হচ্ছে। দুটো ছোট শোবার ঘর, মাঝে একটি বৈঠক ঘর, তার মাঝে একটি সুন্দর বারান্দা, ছোট্ট একটি উঠান, উঠানের এক কোনায় ছোট্ট একটি রান্নাঘর, আর এক কোনায় শৌচাগার আর গোসলখানা। এক কথায় তাদের মতো ছোট্ট পরিবারের জন্য একদম পারফেক্ট একটি বাড়ি। চিন্তিত ভঙ্গিতে বারান্দায় বসে আছে হাসান। নোলক স্বামীকে এই অবস্থায় দেখে তার কাছে যেয়ে বসে। স্বামীর চিন্তিত কারণ জিজ্ঞাসা করে। হাসান স্ত্রীকে নতমুখে বলে, হাতে টাকা নেই নোলক, ঘরের ছোটখাটো জিনিসপত্র কি করে কিনবো, তার উপর আবার মিনুর বিয়ের জন্য লোন নিয়েছিলাম, সব টাকা ফেরত দিতে হলেও 50,000-এর মতো তো আগেই খরচ হয়ে গিয়েছে, ওই দেনা এখনো মাথায়। নলক কিছু না বলে ঘরে গেল। তারপর হাতে করে তার সোনার একজোড়া ঝুমকা নিয়ে হাসানের কাছে এলো। তারপর বলল, এগুলো বেচে দাও, এখন সোনার ভরির দাম বেড়েছে, অনায়াসে 1.5 লাখের উপরে পেয়ে যাবে। হাসান স্ত্রীর দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকালো। এই সময়ে এই সাহায্যটুকুই তো তার দরকার ছিল। সময় কারোর জন্য অপেক্ষা করে না। কেটে গিয়েছে প্রায় 1 বছর। নলক নতুন সংসারে বেশ খুশি। একটু একটু করে ঘরের প্রতিটি জিনিস কিনেছে সে, নিজের হাতে তার ছোট্ট সংসারটি সাজিয়েছে। নিজেও এখন ক্যাটারিং সার্ভিসের ব্যবসা করে। হাসান স্কুলের ক্যাটারিং এর দায়িত্বে আছে। এখন নোলকের আশার আলো ক্যাটারিং সার্ভিসের মালিক সে। এছাড়াও এলাকার বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান ও অফিসের ক্যাটারিং সার্ভিসের কাজ করছে সে। মাস শেষে মোটা অঙ্কের একটা টাকা হাতে আসে তার। এক কথায় সুখী সংসার তার। নিজের বারান্দায় গত মাসে একটি দোলনা বসিয়েছে নোলক। ইদানিং বৃষ্টি হলে এখানে বসেই চা খায় আর বৃষ্টি অনুভব করে। মুখে এসেছে তার নতুন লাবণ্য। হাসান তো বলেই ফেলে নোলকের বয়স নাকি 10 বছর কমে গেছে। নোলক হাসানের কথা শুনে আর মিটিমিটি হাসে। আসলে সৌন্দর্যটা হলো নিজের মনের ওপর। মন পরিষ্কার থাকলে, মনটা শান্তিতে থাকলে, মনটা সুখে থাকলে চেহারার সৌন্দর্য এমনিতেই ফুটে ওঠে। আজও আকাশটা মেঘলা, তাই নোলক আগে ভাগে কাজ সেরে ফেলেছে। বাচ্চারা ঘুমিয়ে গেছে, একটু পর হাসানও চলে আসবে। তাই তাড়াতাড়ি নোলক একটু পকোড়া ভেজে নিল আর 2 কাপ ঘন দুধ চা। এরকম মেঘলা দিনে স্বামীর সাথে বসে চা পকোড়া খাওয়ার শান্তিটাই আলাদা। নোলক পকোড়া ভাজতে ভাজতেই দরজা ধাক্কানোর আওয়াজ পেল। ভাবলো হাসান এসেছে, তাই গ্যাস অফ করে তাড়াতাড়ি করে ছুটলো দরজা খুলতে। কিন্তু দরজা খুলতেই চোখের সামনে এলো অপ্রত্যাশিত মুখ। সোফায় সামনাসামনি বসে আছে মিতু আর নোলক হাসান। সবাই নিশ্চুপ, তাই নোলক বলল, তা মিতু, হুট করে এ বাসায়? আমার আশা কি বারণ ভাবি? তা কেন হবে, তবে পূর্বে যা যা ঘটেছে তারপর এ বাড়িতে তোমার আশাটা একটু অন্যরকমই বটে। তাচ্ছিল্য হেসে বলল নোলক, না ভাবি, এর আগেও ভাইয়ার সাথে তার স্কুলে যেয়ে অনেকবার দেখা করেছি। ভাইয়া হয়তোবা তোমার জানায়নি। এখন তো ভাইয়া প্রতিদিনই বাসায় যায়। সে যাই হোক, এগুলো বলতে আসিনি আমি। আমি শুধু বলতে এসেছি যে অনেক মান অভিমান তো হলো, এখন তোমরা বরং বাসায় ফিরে চলো। তাকে তো চেনোই, সে তোমাকে ডাকবে না, কিন্তু বাসাটা একদম ফাঁকা হয়ে আছে। আমি সারাদিন বাসায় থাকি না, আমার ক্লাস থাকে। মা বুড়ো মানুষ, সারাদিন বাসায় একা থাকে। তোমরা যাওয়ার 2 দিন পরেই রতন ভাই তার বউ বাড়ি ছেড়ে চলে গিয়েছে। এদিকে আপাও নিজের সংসারে ব্যস্ত, ছোট ভাইয়াও তার ভার্সিটি নিয়ে ব্যস্ত। তাই আমি অনুরোধ করতে এসেছি যে তোমরা বাসায় ফিরে চলো। এর আগেও ভাইয়াকে অনেকবার বলেছি, কিন্তু ভাইয়া বলেছে তুমি রাজি হবে না, তাই তোমার কাছে আজ অনুরোধ করতে এসেছি। হাসান গোপনে তার পরিবারের সাথে যোগাযোগ রেখেছে শুনে অবাকই হলো নোলক। সে তার ভাই বোনের সাথে সম্পর্ক রাখতেই পারে, কিন্তু এটা নোলকের কাছে গোপন করলো কেন? নোলক কি কখনো বাধা দিয়েছে তাকে যে সে তার ভাই বোনের সাথে যোগাযোগ রাখতে পারবে না? নোলক অবাক দৃষ্টিতে হাসানের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। নোলকের সেই দৃষ্টিতে হাসান মাথা নিচু করলো। নোলক এবার কড়া স্বরে বলল, এখন কি তোমার মায়ের কাজের লোকের অভাব পড়েছে, তাই আমাকে ডাকতে এসেছো? আমার জানা মতে তোমার মায়ের ব্যাংকে জমি বিক্রির 20 লাখ টাকা ফিক্স ডিপোজিট করা আছে। সেখান থেকে মাসে 16,000-এরও বেশি টাকা পায়। সেই 16,000 টাকায় তোমার মা তোলে না, ওগুলোও জমে অনেক টাকা হয়েছে।
তোমার মাকে বলো নিজের জন্য একটা কাজের মেয়ে রেখে দিতে। অবশ্য ও টাকায় তো মনে হয় না তার গাদ দিতে হবে। তোমার ভাই তো মনে হয় তোমাদের বাজার খরচ দিয়ে আসে। তোমার আর তোমার ছোট ভাইয়ের খরচও নিশ্চয়ই তোমার ভাই দেওয়া শুরু করেছে। শুনে রাখো মিনু, তোমার শখ হলে তোমার ভাইকে নিয়ে যাও, তাকে আর একটা বিয়ে দাও, ডিভোর্সের নোটিশ আমি পাঠিয়ে দিব। এই লোকটাকে কেন জানি আমার আর সহ্য হচ্ছে না। বলেই টেবিলের রাখা চা আর পকোড়ার বাটিটা ছুঁড়ে গেটের দিকে ফিক্কা মেরে ফেলে দিল। সাথে সাথে কাচের বাটিখানা চুরচুর হয়ে ভেঙে গেল। শব্দে বাচ্চারাও ঘুম থেকে উঠে গেল। কিন্তু সবকিছু উপেক্ষা করে নোলক নিজের ঘরে ঢুকে গেল। বড্ড বেশি বিতৃষ্ণা লাগছে তার। অন্ধকার ঘরে বসে আছে নোলক। আজ অনেকক্ষণ কেটেছে সে। নিজের সংসারটা কেন জানি আজ তার কাছে বিরক্তিকর মনে হচ্ছে। হাসানকেও সহ্য হচ্ছে না। হাসান লাইট জ্বালিয়ে নোলকের পাশে বসলো, তারপর বলতে শুরু করলো, আমি বড় ছেলে ওই বাড়ির। কি করে বাড়ির দায়িত্বকে অবহেলা করি নোলক? মিতু একা কি করে নিজের পড়াশোনার খরচ চালাবে? আমার ছোট ভাইটাও শখ করে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, সেই খরচ সে কি করে দিবে? এদিকে আমার মায়ের প্রতিও আমার দায়িত্ব আছে, সেটা থেকে কি আমি মুখ ফিরিয়ে নিতে পারি? পারি না তো। নোলক তাচ্ছিল হেসে বলল, 17 বছর বয়সে বিয়ে হয়েছিল আমার। পড়াশোনার অনেক শখ ছিল, কিন্তু তুমি আর তোমার মা আমাকে সেই সুযোগ দাওনি। বাসা থেকে আমি আমার বইগুলো নিয়ে এসেছিলাম, কিন্তু তোমার মা সেগুলো বাদামওয়ালার কাছে অল্প দামে কেজি হিসেবে বেচে দিয়েছিল। সেদিন আমি অনেক কেঁদেছিলাম, মনে আছে? কিন্তু তোমার মা আমাকে বলেছিল বিয়ে হয়ে গেছে, তাই আমি যেন পড়াশোনার ভূত মাথা থেকে নামিয়ে সংসারে মন দিই। তুমিও সেদিন তোমার মায়ের হ্যাঁতে হ্যাঁ মিলিয়েছিলে, কিন্তু তোমার ভাই বোনেরা ঠিকই তোমার চোখের সামনে নিজেদের পড়াশোনা চালিয়ে গেছে। সেই অল্প বয়সী আমিটার উপর তোমার মা কম অত্যাচার করেনি। ওই ছোট ছোট হাতে তোমার মা তোমার ভাই বোনদের সবার কাপড় ধুয়েছি, সবার ফাই ফরমাস খেটেছি। তারা কিন্তু বয়সে আমার বড় ছিল, কিন্তু তাদের জুতোটাও আমাকে দিয়েই পরিষ্কার করিয়ে নিত। আর তুমি সব চুপচাপ দেখতে। যাই হোক, শেষে প্রতিবাদ করে আমি নিজের অধিকার বুঝে নিলাম, কিন্তু কি হলো? আমিই ব্যর্থ হলাম। তোমার উপর চাপ পড়বে এই চিন্তায় নিজের স্বর্ণের জিনিস বিক্রি করলাম, নিজে ব্যবসা শুরু করলাম, আর সেই টাকা তুমি ব্যাংকে জমা দেওয়ার নামে ভাই বোন মাকে দিলে। আরে, আমার মতো একটা অশিক্ষিত মেয়ে যদি ব্যবসা করে আয় করতে পারে, তোমার ভাই বোনের তো আমার থেকেও বেশি শিক্ষিত। তারা কি পারে না টিউশনি করতে, ফ্রিল্যান্সিং করতে, বা ছোট ব্যবসা করতে? কেন পারে না হাসান? তোমার মায়ের কাছে কি টাকার অভাব পড়েছে? তাকে কেন আমার কষ্টে আয় করা টাকা তুমি দিলে? এই, চুপ করে আছো কেন? হাসান, আমি মুক্তি চাই, তোমার থেকে মুক্তি চাই। তোমার মতো কাপুরুষের সাথে আমি সংসার করতে পারবো না। তুমি বরং আমাকে ছেড়ে দিয়ে তোমার মায়ের পছন্দে বিয়ে করো আর একটা। এতক্ষণ চুপ করে থাকলেও নোলকের শেষের কথায় চমকে গেল হাসান। নোলক তার কাছে তালাক চাইলো, যেন নিজের কানকে সে বিশ্বাস করতে পারছে না। ধরফড়িয়ে নোলকের হাত ধরে বলল, এই নোলক, কি বলছো এইসব? এই সামান্য বিষয়ে তুমি ডিভোর্স দিবে আমাকে? হ্যাঁ, আমার যত টাকা তুমি তোমার পরিবারকে দিয়েছ, ওই টাকা যদি 7 দিনের মাঝে ফেরত না দাও, তাহলে আমি এই সংসারে থাকবো না। আমি যদি ভুল না হয় পুরো 2 লক্ষ টাকা দিয়েছি আমি তোমাকে এই 1 বছরে ব্যাংকে রাখতে, যা তুমি তাদের পেছনে খরচ করেছো। বলেই নোলক বাচ্চাদের রুমে চলে গেল। হাসানকে আর এক মুহূর্তের জন্য তার সহ্য হচ্ছে না। হাসানের মাথায় আকাশ ভেঙে পড়লো। মনে পড়লো অতীতের কথা। বাড়ি ছাড়ার 1 মাস পরে মিতু তার স্কুলে আসে। তারপর নানা রকম ইমোশনাল কথা বলে। হাসানও গলে যায়, আবারও সবার দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেয়। নোলকের ব্যবসার টাকাও সে তার পরিবারের পেছনে খরচ করেছে। এমনকি ছোট ভাইয়ের দামি ল্যাপটপ, ফোন আর সময় অসময়ে ট্যুরের আবদার মেটাতে 3 লক্ষ টাকাও ঋণ হয়ে গিয়েছে। তাই তো লোনের টাকা শোধ করতে আরো বেশ কিছু টিউশনি জুটিয়েছে। নোলকের ব্যবসার টাকা সরিয়ে কিস্তি দেয়, যেটা নোলক এখনো জানে না। হাসান বুঝে উঠতে পারে না সে কি করবে। এসব জানতে পারলে নোলক কোনোদিনও তাকে ক্ষমা করবে না। এই চিন্তায় সারাটা রাত ঘুম আসে না হাসানের। এদিকে নোলকও নিজের সিদ্ধান্তে অচল রইল। হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিত্য নতুন মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী পর্বের জন্য অবশ্যই অপেক্ষা করবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে, নতুন পথে,
নতুন খোঁজে।